মা হওয়া সহজ না। ছেলের এক্সাম টাইম আমার ব্যস্ত একটা দিন তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকে ভাবো যে কিভাবে একা হাতে সব কিছু ম্যানেজ করব, তো আমার এই আজকের ব্লগটা দেখলে তোমরা সবটাই জানতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার এক ব্যস্ত মা দিনের গল্প। তো হ্যাঁ, মা হওয়াটা সহজ নয়, আর বিশেষ করে যখন ছেলের এক্সাম থাকে, সাথে সংসারের কাজকর্ম সব কিছুই আমি একা হাতে কিভাবে ম্যানেজ করেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অন্য দিনের থেকে আজকে সকালটা অনেকটা ব্যস্ত আর একটু টেনশনও ছিল। আসলে আজ থেকে ছেলের এক্সাম শুরু। তো ছেলের এক্সাম মানেই তো জানো, আমরা মায়েদেরও কিন্তু অনেকটা টেনশন হয়। যেমন মনে হয় যে আমরা মায়েরাই এক্সাম দিব, আমাদের টেনশন যে ছেলে কি লিখবে না লিখবে। স্কুটিটা বার করে নিলাম, যেহেতু এক্সাম টাইম। এখন কিন্তু ছেলেকে স্কুলে আমিই নিয়ে যাব, ওকে আর বাসে পাঠাবো না। তবে আসার সময় বাসে করে আসবে, তবে নিয়ে যাওয়ার সময় আমিই নিয়ে যাই। তাহলেও একটু সময় পাওয়া যায় বাড়িতে পড়ার জন্য। আর বাসে যদি পাঠাই তাহলে কিন্তু অনেকটা সময় আগে পাঠিয়ে দিতে হয়, আর স্কুটি করে নিলে কিন্তু 10-15 মিনিট আগে গেলে হয়। তার জন্য এক্সাম টাইমে আমি স্কুটি দিয়ে নিয়ে যাই। ছেলে আমার এক্সাম দেবে আর আমার এতটা টেনশন হচ্ছে বন্ধুরা, কি বলবো। আর আমি মনে করি আমার মতন প্রত্যেক মায়েরই একই অবস্থা, কারণ আমার সাথে যে আমার বান্ধবীরা আছে তারারও কিন্তু একই অবস্থা। শুধু টেনশন করবে, আমাকেও ফোন করে, আমিও করি যে কি লিখবে না লিখবে, একটা টেনশন থাকে। আর এখন যেহেতু ফাইনাল এক্সাম, তার জন্য একটু বেশি চাপ আর বেশি টেনশন করছি। আর রাতে ঘুমাতে জানো তো অনেকটা লেট হয়, 12টা, 12:30, 1টাও বেজে যায়। আবার ভোরবেলা উঠে ছেলেকেও উঠাই, ওকে পড়াতে বসাই। আর ওর সাথে সাথে কিন্তু আমিও বসে থাকি। আমি যদি ঘুমিয়ে থাকি ও ঘুমিয়ে পড়ে, তার জন্য বাচ্চাদের সাথে কিন্তু আমাদেরও বসে থাকতে হয়। তো এই আর কি, ছেলের এক্সামের সময় আমাদের মায়েদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম করার ফল যখন বাচ্চাদের রেজাল্ট দেয়, আর রেজাল্ট যদি ভালো হয় তখন কিন্তু এই পরিশ্রমটা একদমই গায়ে লাগে না। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে পরিশ্রমটা একদমই এতটা কষ্ট হয়, খুব কি বলবো, এতটা কষ্ট লাগে। তো আচ্ছা, যাই হোক, ছেলেকে তো পড়াচ্ছি ভালোভাবে। জানি না এক্সাম কি এক্সামে গিয়ে কি লিখছে না লিখছে, এটা তো সম্পূর্ণ ওর উপর। তবে আমি বাড়ি থেকে কিন্তু ভালো করে পড়িয়ে ওকে পাঠাচ্ছি। তবে রেজাল্ট আসলেই বোঝা যায় যে কেমন লিখেছে না লিখেছে। স্কুটি দিয়ে যেহেতু নিয়ে যাব ছেলেকে, অনেকটা হাতে সময় আছে। তো সকালের কিছু টুকটাক কাজকর্ম সেরে নিলাম। আর বিছানাটার মধ্যে মেয়েটা জল ফেলেছে, জল ফেলছে বলতে নোংরা নোংরা করে অনেক কিছু ফেলেছে। তার জন্য বিছানার বেড কাভারটা চেঞ্জ করে নিলাম আর সব কিছু খুলে নিলাম, এগুলো ধুয়ে দেব আজকে। আর এখানে ছেলেকে দেখো অল্প ভাত, একটু নুন আর জল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। আসলে ওর পেটটা একটু নাকি ব্যথা করছে। গতকালকে সিম বীজের তরকারি রান্না করেছিলাম, সেটা খেয়েছিল। আর সিম বীজের তরকারি ও খেতে পারে না, কাঁচা সিম বীজটা ও একদমই খেতে পারে না। তো ও খাওয়ার পর নাকি একটু পেট ব্যথা করছে। তো যেহেতু এক্সাম দিতে যাবে, তার জন্য তেল মশলা দিইনি, একটু নুন আর জল দিয়ে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি, কারণ 11:30টার মধ্যে কিন্তু আবার বাড়িতে চলে আসবে। ছেলেটা রেডি হচ্ছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি। এখন বইয়ের টেবিলটাকেও গুছিয়ে নিলাম, হাতে যেহেতু সময় আছে। এখন দেখো টুকটাক করে রেডি হয়ে যাচ্ছি, একদম সিম্পল সাজ। আর মেয়েটাকে এদিকে কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখবে টিভিতে বসে বসে, আর আমি ছেলেকে দিয়ে আসব। আর আমার মেয়েটা জানো তো বন্ধুরা, ছোট্ট হতে পারে তবে অনেকটা বুঝে। আমি যদি বলি ওকে যে তুমি ঘরে বসে টিভি দেখো, মা বড়দাকে নিয়ে দিয়ে
দিয়ে আসি মিসের বাড়িতে বা স্কুলে, ও কিন্তু এই কথাটা বুঝে। তো এই জিনিসটা অনেক সময় অনেকটা কষ্ট লাগে যে এত ছোট্ট বয়সে এতটা কিভাবে বুঝে, একদমই কিন্তু কান্নাকাটি করে না। তবে আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু ও কান্নাকাটি করতো, ও বুঝতো না ব্যাপারগুলি। তবে আমার মেয়েটা ছোট থেকেই কিন্তু অনেক কিছু বুঝে। এখন বুঝতে পারছি যে মেয়েরা মায়ের দুঃখ বুঝে কথাটা কেন বলে। আসলে আমার মেয়েটা ছোট হতে পারে, তবে আমার অনেক কিছু দুঃখই ও বুঝতে পারে। তো চলো, এখানে দেখো মেয়ে তো টিভি দেখছে, এখন আমরা মা ছেলে রেডি হয়ে বার হয়ে গেলাম। আর একটু আগেই বার হচ্ছি, কারণ স্কুলে যাওয়ার যে রাস্তাটা, এখানে কিন্তু রেল রাস্তার ক্রসিংটা পড়ে। তার জন্য যদি রেল পড়ে মানে তাহলে কিন্তু রাস্তার গেট ফেলে রাখবে, তাহলে স্কুলে যেতে পারবো না। তার জন্য একটু সময় আগে বের হচ্ছি, বেশি নয় মানে 10 মিনিট আগে। তো দেখো এখানে রেডি হয়ে গেলাম, আর অনেক দিন পর স্কুটি নিয়ে বার হচ্ছি, একটু ভয়ও লাগছিল। তোমাদেরকে বললাম না আমাদের রাস্তার এখানে কাজ চলছে, তার জন্য আমার অনেকটা ভয় লাগে। স্কুটি কিন্তু আমি বার করি না, অনেক দিন হয়ে গেছে। তবে অনেক দিন পর যেহেতু আজকে চালাচ্ছি, একটু ভয় লাগছিল। দেখো রাস্তাটার কি অবস্থা হয়ে আছে। তো আর বেশি দিন নেই, ঠিক হয়ে যাবে, মোটামুটি ঠিক হয়ে গেছে, আর অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। বাড়িতে চলে আসলাম, স্কুলে গিয়ে আর কিছুই ভিডিও করলাম না। আসলে স্কুলে ভিডিও করাটা এলাও নেই, আর এখানে টিচারও ছিল, যার কারণে আমি আর করলাম না, দেখতে খারাপ লাগে। আর এমনি তো দেখবে আমরা মায়েরা যদি মোবাইল নিয়ে মানে ভিডিও করি, এটা করি ওটা করি, স্যারেদের চোখে যদি পড়ে তাহলে এটা দেখতে অনেকটা বাজে লাগে। ওরা ভাববে যে মা মোবাইল নিয়ে ঘুরছে, বাচ্চা কি শিখবে। তার জন্য আমি আর ভিডিওটা করলাম না। তো দেখো এখানে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখি আমার অনেকটা খিদা পেয়ে গেল। ওই যে ভোরবেলা একটু চা আর একটুখানি মুড়ি খেয়েছিলাম, তো অনেকটা খিদা পেয়ে গেল। বান্ধবীকে ফোন করেছিলাম, আমার তো খিদা পেয়ে গেল, কি খাবো। তখন আমার বান্ধবী আমাকে কি বললো জানো তো, কি খাওয়ার জন্য? ও নাকি এটা খায়, বলেছে একটুখানি ওটস নে, ওটসের সাথে দুধ দে, তারপরে ভালো করে মিক্সিতে মানে পাতলা করে গুলে এটা খেয়ে নে, দেখবি পেটটাও ভর্তি থাকবে আর সারাদিন কাজও করতেও শক্তি পাবে। সকালে যেহেতু রান্না বাড়াটা তাড়াতাড়ি করে আর করতে পারবো না, যেহেতু বেলা হয়ে গেছে, আস্তে আস্তে করে করব। তো ওর কথা মতোই আমি টিফিনটা বানালাম। তবে বন্ধুরা আমি কিন্তু একদম ওটস খেতে পারি না, আমাদের ঘরে সব সময় ওটস থাকে। আমার হাজব্যান্ডও ওটস খায় প্রত্যেক দিন রাতে, আমার বাচ্চারাও খায় একটু একটু। তবে আমি একদমই খেতে পারি না, খেলে নাকি শরীরের জন্য অনেকটাই ভালো, মানে মানে ফ্যাট হয় না, তবে আমি খেতে পারি না। আজকে খিদের জ্বালায় একটুখানি গুলেছি, তাও কতটা কষ্ট করে খাচ্ছি একমাত্র আমি জানি। কাজ করতে করতে আমি এভাবে ওটসটা খাচ্ছি, যেমন খাচ্ছি আমি ওষুধ ওষুধ মনে করে কিন্তু আমি খাচ্ছি, একদমই খাবার ভেবে খাচ্ছি না, কারণ আমার একদম অপছন্দ ওটস খেতে। ডালটা সকালে সিদ্ধ করে রেখেছিলাম ছেলেকে ডাল ভাত খাইয়ে দেব বলে, তবে ওর যেহেতু পেট ব্যথা ছিল তার কারণে আর ডালও দিইনি, শুধু নুন আর জল দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো ফাইনালি ওটসটা খেয়ে সারলাম, অনেকটা কষ্ট হয়েছে, জল দিয়ে খেলাম লাস্টেরগুলা। তো চলো এখানে ডাল ভাত তো হয়ে গেছে, কুকারে বসিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে নিয়েছি। একটু কুমড়োর ডুগার তরকারি বানাবো, নিরামিষ তরকারি। বড় বালতিয়ে 1 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, তো কাপড়গুলো এখন ধুয়ে দিই রৌদ্রটা থাকতে থাকতে। মানে যে কাজগুলো আগে করলে ভালো হবে এই কাজগুলোই কিন্তু আমি আগে করে ফেলি, না হলে তো এই কাজগুলো যদি পরে রেখে দিই সূর্যটা চলে গেলে কাপড়গুলো শুকাতে যায় না। তারপরে জানো তো ভিজা কাপড়টা যদি এনে রেখে দিই জড়ো করে, একটা এত বাজে গন্ধ করে, কি বলবো, বাজে গন্ধের জন্য একদম ভালো লাগে না। তার জন্য রৌদ্র থাকতে থাকতে আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে দিই। আর আজকে কাপড় ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ হলো মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটাকে একটু চার্জে বসিয়েছি। এখন দেখো কাপড় ধুয়ে কিন্তু আমি মাঠে ছড়িয়ে দিয়ে আসলাম, তারপরে চলে আসলাম ঘরে। ছেলেও এক্সাম দিয়ে চলে আসলো স্কুল থেকে, তো ছেলেকে ভাত খাইয়ে দিলাম, মেয়েটাকেও খাওয়ালাম। তো ওরা ভাই বোন ওইদিকে রুমটার মধ্যে ঘুমাচ্ছে, তো আমি এদিকে দেখো বাকি রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু 2টা রুম আগেই পরিষ্কার করে রাখি, যেগুলো মনে করো বেশি একটা নোংরা হয় না। আর এই যে সামনের রুমটা, এটা কিন্তু অনেকটা নোংরা হয়, যেহেতু বাচ্চারা বেশিরভাগ সময় এই রুমের মধ্যেই কাটায়, তার জন্য এই রুমটা অনেকটা নোংরা হয়। তো এই রুমটাকে এখন ভালো করে ঝাড়
দিয়ে দিলাম, বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন তো ধুলোর সময় যতই ঝাড় দিই না কেন, না মুছলে কিন্তু ভালো লাগে না। তারপরও আজকে আর মুছলাম না ঘর, ইচ্ছে করছে না, শরীরটা অনেক পরিশ্রম, মানে অনেক ক্লান্ত হয়ে আছি। সকাল থেকে এখনো ভাতও খাইনি, ওটস খেয়েছি ঠিক আছে, তবে এটা যেহেতু আমার অপছন্দ ছিল, এটা খাওয়ার পরও আমার ভালো লাগছে না, একদম বাজে লাগছে কেন জানি না। যে জিনিসটা আমি অপছন্দ করি ওই জিনিসটা যদি আমি খাই বা ওই জিনিসটা আমি ব্যবহার করি, তাহলে আমার কিন্তু একদম ভালো লাগে না। আর পছন্দের জিনিস নিয়ে আমি থাকতে বেশি ভালোবাসি। এবার এটা যেমনই হোক না কেন, আমার পছন্দ মতন হলে এতেই আমি অনেকটা খুশি। তো ওটসটা যেহেতু আমার অপছন্দ, এটা খাওয়ার পর যতই আমার পেট ভরুক, তবে আমার মনটা ভরেনি। তো যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। মা হওয়াটা এতটাও সহজ নয়। তো কেন এই কথাটা বললাম বন্ধুরা, আজকে দেখতেই তো পারছো সকাল থেকে উঠেছি আর কি না করছি একটার পর একটা। তবে জানো তো বন্ধুরা, একটু ধৈর্য আর মুখে হাসি থাকলে কিন্তু সব কাজ আমরা ভালোভাবে করে নিতে পারি। তো বাচ্চাদের মুখের দিকে দেখে কাজগুলি করি, আর দিন শেষে যখন বাচ্চাদের সাথে হাসি খুশিভাবে সময় কাটাই, তখন কিন্তু আর একদমই মনে হয় না যে সারাদিন এতটা পরিশ্রম করেছি। বললাম না, ছেলের পেছনে এতটা খাটছি এক্সাম যেহেতু, আর ওর এক্সামের পর যখন রেজাল্ট আসবে, রেজাল্টে ভালো মার্ক পাবে, তখন এটা দেখার পর কিন্তু মনটা এত খুশি হয় কি আর বলবো। এটা তো বলার কিছু নেই, আমরা সব মায়েদের একই অবস্থা, রেজাল্ট আসলে বাচ্চাদের কতটা খুশি হই কি আর বলবো। তো এই আর কি, মা হওয়াটা যেমন সহজ নয়, তবে অনেকটা খুশিরও। আমরা কে কিভাবে মেনে নেব সেটা কিন্তু আমাদের উপরেই মানে নির্ভর করে। বাইরের কাজকর্ম শেষ করে চলে আসলাম স্নান করে ভাত খেতে, অনেকটা খিদা পেয়ে গেছে। রান্নাঘরের অবস্থা তো দেখলে কতটা খারাপ। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাত আগে তো রান্না করে নিয়েছিলাম, আর কুমড়োর ডুগা দিয়ে আলু দিয়ে একটা টমেটো দিয়ে তরকারি করেছি, আর ডাল। তো আজকের সিম্পল রান্না বাড়া। আর এই তরকারিটার মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিইনি, যেহেতু ছেলেটার একটু শরীরটা অসুস্থ, তার জন্য একদম সিম্পল রান্না করেছি। আর এবং সিম্পল তরকারি খেতে আমি ভালোবাসি, সবসময় মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করি না। আর রান্নাঘরের যে অবস্থাটা দেখেছ, এটা এখনও মানে বাজে হয়ে আছে, পরে গুছাবো, এখন আর গুছাবো না। আগে ভাবছি যে ভাত খেয়ে নিই, অনেকটা খিদা পেয়ে গেছে। সকালে ওটস যদিও খেয়েছি, তবে পেট ভরেছে, মনটা কিন্তু ভরেনি। মন ভরে আমার ভাত খেলে বা শক্ত কোনো টিফিন খেলে, তো শক্ত টিফিন তো আর খাওয়া হলো না, যার কারণে ওটসটা খেলাম। হয়ে গেল এখন বিকেল, বাচ্চারাও ঘুম থেকে উঠলো, ওদের ডেকে তুললাম, বিশেষ করে ছেলেকে। তো ওকে মানে পড়াত বসাবো বিকেল থেকে, নেক্সট এক্সাম কিন্তু ওর বাংলা। তো গতকাল গিয়েছিল গ্রামার, আর এরপরে নেক্সট মানে 12 তারিখে হলো ওর বাংলা এক্সাম। আর বাংলাটাও জানোই বাচ্চাদের কতটা কঠিন লাগে। তো ওকে উঠাবো, এখন পড়াত বসাবো। বিকেলবেলা মাঠের পরিবেশটা দেখো কতটা ভালো লাগে। তো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসলাম, আরও কিছু যে কাপড় ছিল তার মধ্যে এগুলো ভাড়াটিয়াদের ছিল। তো বাড়িতে এসে দেখো সিমগুলো তুলে নিচ্ছি। আজকে কিন্তু সিমগুলো ভালো করে একদম শুকিয়েছে, মানে চাইলে বীজ বার করে নিতে পারতাম, তবে ওই যে সময় নেই, কিভাবে আর বার করব। তার জন্য আজকে আর বার করলাম না। এখন কাপড়গুলি আলনাতে ভাঁজ করে রাখি। তো ছেলেটা জল খাচ্ছে রান্না করে, ওকে বলছি জলটা খেয়ে পড়াতে বস, আর মায়ের দিকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করি। রান্নাঘরের অবস্থা এত বাজে হয়ে আছে, আর তাকাতে পারছি না। আর আমরা গৃহিণীরা দেখবে বেশিরভাগ সময়টা যেহেতু রান্নাঘরেই কাটাই, রান্নাঘর নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। শিখা দেব আইডি থেকে একটা কমেন্ট আসলো, আমি তুষি দেব সেন, তোমার ব্লগ দেখি তেজপুর আসাম থেকে, ভালো লাগে তোমাকে, তোমার মেয়েটা অনেক কিউট। তো বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এত দূর থেকে আমার ব্লগ দেখো। আর হ্যাঁ, আমার নামও কিন্তু সুপ্রিয়া সেন। তো তোমার টাইটেল আর আমার টাইটেল কিন্তু একদমই মিলে গেল। তো এত দূর থেকে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ গো বোন। গতকালকের ব্লগে আমাকে আমার অনেক বন্ধুরা আমাকে বলেছ যে সবার এমন বাবার বাড়ি থেকে আসলে মন খারাপ থাকে, একদম কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি ভেবেছি আমার হয়তো একা হয়, সবারই হয়, খুব কষ্ট লাগে। আর এই জিনিসটা ফিল আমরা শুধু মেয়েরাই করতে পারবো, যেহেতু আমরা বাবার বাড়ি ছেলে শ্বশুর বাড়িতে আসি। তো এর কষ্টটা কিন্তু শুধু আমরা মেয়েরাই বুঝতে পারবো। তো যাই হোক, সংসারের যেটা নিয়ম, মানে যে নিয়ম পৃথিবীতে সৃষ্টি
করেছে, এটা তো আমাদের মানতে হবে, কিছু করার নেই। আর নিয়মের বাইরে যে কিছু মানবো এটা তো একদমই হবে না। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন ছেলেটাকে পড়াতে বসিয়েছি, মানে পড়াবো। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে তাহলে আসি, এখন ছেলেকে পড়াবো।